জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানের নবম পাঠে উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ঈদ উত্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন পাঠদান কার্যক্রম। আশা করি তোমরা পবিত্র ঈদ যথাযথভাবে উদযাপন করতে পেরেছ এবং এখন পর্যন্ত তোমরা নিরাপদে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে পারছো। তোমাদের সাথে আছি আমি ফারজানা আফরোজ, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, কুমিল্লা সরকারি সিটি কলেজ। আমরা আলোচনা করছিলাম ষষ্ঠ অধ্যায় মানব শারীরতত্ত্ব, বর্জ্য ও নিষ্কাশন নিয়ে। এই অধ্যায়ে আমরা আজকে যা আলোচনা করব তা হচ্ছে বৃক্কের সূক্ষ্ম গঠন, নেফ্রনের কাজ। আজকের আলোচনা শেষে আমরা বৃক্কের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা লাভ করব এবং নেফ্রনের কাজ সম্পর্কে জানতে পারব। চলো তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা বৃক্কের সূক্ষ্ম গঠন সম্পর্কে জানব। পূর্ববর্তী পাঠে আমরা বৃক্কের বহির্গঠন ও অন্তর্গঠন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। সেখানে অন্তর্গঠন পর্যালোচনায় বৃক্কের লম্বচ্ছেদ পর্যবেক্ষণ করে যা পাওয়া যায় তা আলোচিত হয়েছে। আর বৃক্কের সূক্ষ্ম গঠন জানতে হলে এর লম্বচ্ছেদকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করতে হয়। বৃক্কের লম্বচ্ছেদকে অনুবীক্ষণ যন্ত্রে দেখলে এর ভেতর অসংখ্য কুণ্ডলীকৃত সূক্ষ্ম নালিকা দেখা যায়, যাদেরকে নেফ্রন বলে। এই নেফ্রনই বৃক্কের গঠন ও কাজের একক। চলো তাহলে আমরা এই নেফ্রন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। বৃক্কের সূক্ষ্ম গঠনে নেফ্রনকে পর্যালোচনা করে দেখা যায় মানুষের প্রতিটি বৃক্কে এর সংখ্যা প্রায় 10 থেকে 12 লক্ষ এবং প্রতিটি নেফ্রনের গড় দৈর্ঘ্য প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার। এবার জেনে নেই একটি আদর্শ নেফ্রনের গঠন সম্পর্কে। গঠনগতভাবে একটি আদর্শ নেফ্রন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি এবং রেনাল টিউবুলস বা বৃক্কীয় নালিকা। রেনাল কর্পাসল এটি নেফ্রনের সম্মুখভাগ, যা বৃক্কের কর্টেক্সে অবস্থিত ফানেট আকৃতির অংশ। এটি আবার দুটি অংশ নিয়ে গঠিত, যথা কাপের মতো গোলাকার বোমেন্স ক্যাপসুল ও এর ভেতরে সূক্ষ্ম রক্তচালিকার গুচ্ছ গ্লোমেরুলাস। বোমেন্স ক্যাপসুল নেফ্রনের প্রান্তে বদ্ধ পেয়ালা বা কাপের মতো প্রান্তীয় যে অংশটি গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে তাই বোমেন্স ক্যাপসুল। এটি দ্বিস্তরী এপিথেলিয়াম দ্বারা গঠিত। বাইরের দিকে প্রাচীরকে প্যারাটাল স্তর এবং ভেতরের দিকে প্রাচীরকে ভিসেরাল স্তর বলে। দুই স্তরের মাঝে সংকীর্ণ ফাঁকা গহ্বর রয়েছে, যাকে বলে ক্যাপসুলার স্পেস। প্যারাটাল স্তরে স্কোয়ামাস কোষ অবস্থিত। ভিসেরাল স্তরে বড় ও চ্যাপ্টা আকৃতির পোডোসাইট কোষ অবস্থান করে। পোডোসাইট কোষের প্রান্তে কতগুলো সুষম আঙ্গুলের মতো প্রলম্বিত অংশ থাকে, যাদেরকে পেডিসেল বলে। সন্নিহিত পোডোসাইটের পেডিসেলগুলো এমনভাবে অবস্থান করে যে ভিসেরাল স্তরে অসংখ্য ছিদ্র তৈরি হয়, যাদেরকে পরিস্রাবণ ছিদ্র বলে। পরিস্রাবণ ছিদ্র পথে গ্লোমেরুলার পরিস্রুত তরল বোমেন্স ক্যাপসুলে যায়। গ্লোমেরুলাস দ্বারা পরিস্রুত তরল গ্রহণ করা ও বৃক্কীয় নালিকায় পাঠানোই বোমেন্স ক্যাপসুলের প্রধান কাজ। গ্লোমেরুলাস এটি বোমেন্স ক্যাপসুলের ভিতরে অবস্থিত এক ধরনের রক্তজালকের পিণ্ড বিশেষ। রেনাল ধমনী থেকে একটি ক্ষুদ্র শাখা অন্তর্বাহী বা এফারেন্ট ধমনিকা বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে 50 থেকে 60টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে।
কৈশিক জালিকাগুলো পুনরায় মিলিত হয়ে বহির্বাহী বা এফারেন্ট ধমনিকা রূপে বোমেন্স ক্যাপসুলের আবরণের বাইরে নির্গত হয়। ইফারেন্ট ধমনিকার ব্যাস প্রায় 25 মিলিমিটার হয়। এই ব্যাসের চেয়ে এফারেন্ট ধমনিকার ব্যাস বেশি হওয়ায় অর্থাৎ প্রায় 50 মিলিমিটার হওয়ায় গ্লোমেরুলাসের রক্তচালকের রক্তচাপ বেশি হয়, যা মূত্র সৃষ্টিতে সাহায্য করে। গ্লোমেরুলাসের রক্তচালক একস্তরী এপিথেলিয়াম দ্বারা গঠিত। গ্লোমেরুলাস অতি পরিস্রাবক রূপে কাজ করে, রেচন পদার্থযুক্ত রক্তের অতি পরিস্রাবন ঘটায়। রেনাল টিউবুলস বা বৃক্কীয় নালিকা, এটি নেফ্রনের পশ্চাৎ অংশ, যা বোমেন্স ক্যাপসুলের পেছন থেকে উৎপন্ন হয়ে সংগ্রাহক নালী পর্যন্ত বিস্তৃত পুনঃশোষণকারী কুণ্ডলিত একটি অংশ। প্রতিটি নালিকার লম্বায় প্রায় 3 সেন্টিমিটার এবং ব্যাসে প্রায় 20 থেকে 60 মাইক্রন হয়। এটি আবার 3টি অঞ্চলে বিভক্ত, যথা 1. প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানো নালিকা। এটি বোমেন্স ক্যাপসুলের সাথে সংযুক্ত, প্রায় 14 মিলিমিটার লম্বা এবং 57 থেকে 60 মাইক্রন ব্যাসযুক্ত একটি নালিকা। বৃক্কের কর্টেক্সে অবস্থিত এই অংশের প্রাচীর একস্তরে এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এই অংশে গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে পানি, সোডিয়াম আয়ন, পটাশিয়াম, ক্লোরাইড, গ্লুকোজ, বিভিন্ন অ্যামিনো অ্যাসিড, পেপটাইড, ক্রিয়েটিন ও বাইকার্বনেট আয়নের পুনঃশোষণ ঘটে। পরবর্তী যে অংশ সেটি হচ্ছে হেনলির লোব। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নিকটবর্তী পেঁচানো নালিকা থেকে শুরু হয়ে বৃক্কের মেডুলা অংশে প্রবেশ করে এবং সেখানে একটি ইউ আকৃতির লুপ তৈরি করে আবার বৃক্কের কর্টেক্স অঞ্চলে ফিরে আসে। আবিষ্কারক জার্মান চিকিৎসক ফ্রেডরিক হেনলির নামানুসারে একে হেনলির লুপ বলা হয়। এর নিম্নগামী নালীকে ডিসেন্ডিং বাহু ও ঊর্ধ্বগামী নালীকে অ্যাসেন্ডিং বাহু বলে। ডিসেন্ডিং বাহু নিকটবর্তী পেঁচানো নালিকার শেষ প্রান্ত থেকে মেডুলার অভ্যন্তর পর্যন্ত বিস্তৃত। ডিসেন্ডিং বাহুর প্রথম অংশ মোটা, পরের অংশ সরু। আবার অ্যাসেন্ডিং বাহুর প্রথম অংশ সরু কিন্তু পরের অংশ মোটা। হেনলির লুপের মোটা অংশের প্রাচীর ঘনকাকার এপিথেলিয়াম কোষ ও সরু অংশ চ্যাপ্টাকৃতির এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। এর কোষগুলোতে মাইক্রোভিলের সংখ্যা অনেক কম। এতে পানি ও সোডিয়াম ক্লোরাইডের পুনঃশোষণ ঘটে। গ্লোমেরুলার ফিল্ট্রেট নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্য দিয়ে হেনলির লুপে আসে। পরবর্তী অংশটি দূরবর্তী পেঁচানো নালিকা। এটি হেনলির লুপের ঠিক পরবর্তী অংশ, যা প্রায় 5 মিলিমিটার লম্বা এবং 22.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট। এটি বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত এবং এর প্রাচীর ঘন তলাকার এপিথেলিয়াম কোষস্তর দিয়ে গঠিত। সর্বশেষে যে অংশ সেটি হচ্ছে সংগ্রাহী নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকার একটি অপেক্ষাকৃত মোটা ও সোজা যে নালীর সাথে যুক্ত হয় তাকে সংগ্রাহী নালী বলে। একটি সংগ্রাহী নালীতে কয়েকটি নেফ্রন যুক্ত থাকে। সংগ্রাহী নালীর কিছু অংশ বৃক্কের কর্টেক্সে ও কিছু অংশ বৃক্কের মেডুলায় অবস্থান করে। প্রতিটি সংগ্রাহী নালী প্রায় 20 মিলিমিটার লম্বা হয়।
এর প্রাচীর একস্তরী কোষ নিয়ে গঠিত। কয়েকটি সংগ্রাহী নালী মিলিত হয়ে বেলিনি নালী বা ডাক্ট অফ বেলিনি গঠন করে। অনেকগুলো বেলিনি নালী মেডুলার পেপিলারি ডাক্টের মাধ্যমে পেলভিসে উন্মুক্ত হয়। এতক্ষণ আমরা একটি আদর্শ নেফ্রনের যে আলোচনা করেছি তা একটি ছকের মাধ্যমে জানার চেষ্টা করি। নেফ্রনের প্রথমত আমরা দুটো অংশ দেখতে পাই, রেনাল কর্পাসল ও রেনাল টিউবুলস। রেনাল কর্পাসল আবার দুটো অংশ নিয়ে গঠিত, বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বোমেন্স ক্যাপসুলের অংশ রয়েছে তিনটি, ভিসেরাল স্তর, প্যারাটাল স্তর এবং ক্যাপসুলার স্পেস। অপরদিকে গ্লোমেরুলাসেরও তিনটি অংশ দেখা যায়, এফারেন্ট ধমনিকা, ইফারেন্ট ধমনিকা এবং কৈশিক জালিকা। অপরদিকে রেনাল টিউবুলসের চারটি অংশ দেখা যায়, নিকটবর্তী নালিকা, হেনলির লুপ, দূরবর্তী নালিকা এবং সংগ্রাহী নালিকা। আবার হেনলির লুপে দুটো অংশ দেখা যায়, ডিসেন্ডিং বাহু এবং অ্যাসেন্ডিং বাহু। আশা করি আমরা নেফ্রনের গঠন সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পেরেছি। এবারে আমরা এই নেফ্রনের কাজ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। প্রথম যে কাজটি নেফ্রন করে সেটি হচ্ছে ফিল্ট্রেশন বা পরিশ্রুতকরণ। এক্ষেত্রে রেনাল কর্পাসলের গ্লোমেরুলাস আল্ট্রাফিল্ট্রেশন হিসেবে কাজ করে। এটি রক্তের প্রোটিন ছাড়া বাকি উপাদানগুলোকে পরিশ্রুত করে বোমেন্স ক্যাপসুলে গহ্বরে প্রেরণ করে। পরবর্তী যে কাজ সেটি হচ্ছে পুনঃশোষণ। রেনাল টিউবুলস বা বৃক্কনালিকা পরিশ্রুত তরলের অধিকাংশ, বিশেষ করে গ্লুকোজ, খনিজ লবণ ও পানির বেশিরভাগ অংশ পুনরায় শোষণ করে রক্তে ফেরত পাঠায়। অ্যান্টিডাইউরেটিক হরমোন পানি পুনঃশোষণ ক্রিয়ায় সাহায্য করে। বৃক্কনালিকার ক্ষরণ। বৃক্কনালিকা বিশেষ কয়েকটি পদার্থ ক্ষরণ করে নালিকা গহ্বরে মুক্ত করে। এই পদার্থগুলো হলো প্রধানত সালফার ঘটিত যৌগ, ক্রিয়েটিনিন, বিভিন্ন রকমের জৈব অ্যাসিড। নতুন পদার্থ উৎপাদন। বৃক্কনালিকার বিভিন্ন অংশে অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, বঞ্জয়িক অ্যাসিড ইত্যাদি ক্ষরিত হয়। এই পদার্থগুলোর সংমিশ্রণে ইউরিন সৃষ্টি হয়। আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। আজকের আলোচনার উপর ভিত্তি করে যথারীতি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এই কাজগুলো শিখবে ও খাতায় লিখবে। প্রথমে কিছু সংজ্ঞা। রেনাল কর্পাসল, বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, ক্যাপসুলার স্পেস, পোডোসাইট, পেডিসেল, পরিস্রাবণ ছিদ্র, রেনাল টিউবুলস, নিকটবর্তী প্যাঁচানো নালিকা, দূরবর্তী প্যাঁচানো নালিকা, মাইক্রোভিলাই, হেনলির লুপ, সংগ্রাহী নালিকা, বেলিনির নালী, এগুলোর সংজ্ঞাগুলো শিখবে। চিত্র অঙ্কন করবে রেনাল কর্পাসল ও আদর্শ নেফ্রনের। একটা আদর্শ নেফ্রনের চিত্রসহ গঠন বর্ণনা করবে এবং সর্বশেষে নেফ্রনের কাজ শিখবে। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ।